বৈষম্যমূলক চুক্তি করা হয়েছে, যেখানে আমাদের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থ যেন বেশি রক্ষিত হচ্ছে। 14টি বোয়িং উড়োজাহাজ আমরা কিনবো, তার সাথে আমরা ভবিষ্যতে অনেক সামরিক সরঞ্জাম আমেরিকার কাছ থেকে কিনবো। 15 বছরে 1500 কোটি ডলারের আমরা জ্বালানি কিনবো তাদের কাছ থেকে, সেই জ্বালানিগুলো। এবং বছরে প্রায় 350 কোটি ডলারের কৃষি পণ্য আমাদেরকে কিনতে হবে। যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো কোটা আরোপ করতে আমরা পারবো না। যুক্তরাষ্ট্রের প্রায় 6710টি পণ্যকে শুল্ক ছাড় দিতে হবে বাংলাদেশকে। অন দা আদার হ্যান্ড বাংলাদেশ পাবে মাত্র 1608টি পণ্যের শুল্ক সুবিধা। এছাড়া অন্যান্য দিকগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এই চুক্তিতে আসলে আমরা লুজার বেশি হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি হয়তো এক্সপার্ট না, কিন্তু সাদামাটা চোখে আমি যদি বাংলাদেশের কৃষক, রিস্কাওয়ালা এবং সাধারণ মানুষের চোখে যদি আমি এই চুক্তি দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে এই চুক্তিতে আমরা লুজার বেশি হয়েছে। আমি বলবো এই চুক্তিতে কি এমন কোন ক্লজ আছে যে আমাদেরকে 14টা বোয়িং বিমান কিনতেই হবে এদের কাছ থেকে, এবং সেটা তাদের দামেই কিনতে হবে নাকি আন্তর্জাতিক বাজার দাম? অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ পুরনোর কিংবা নির্বাচনের এক সপ্তাহ আগে তড়িঘড়ি করে কেন এই চুক্তিটি করতে হলো? মানে এটি কেন তারা রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিলেন না? আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং একই সাথে কিছু বিষয় স্মরণ করে দিয়েছেন। এবং আমাদের প্রেসিডেন্ট যে আসলে সবসময় সব জায়গায় এই টাকা পয়সা কিংবা চুক্তির বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখেন, সেটা তার এই চিঠিতে এসেছে। কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট? এবং বাংলাদেশ, আমরা তো জানি যে কিছু কিছু চুক্তি যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছে, বিশেষ করে 1% ট্যারিফ কমানোর বিনিময়ে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটি করেছে, সেখানে বাংলাদেশকে এমন কিছু জিনিস কিনতে হবে যেগুলো নিয়ে বাংলাদেশ কোটি কোটি ডলার ইনভেস্ট করতে হবে, কিন্তু সেটি রিটার্ন কি পাবে জানি না। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেই তাগিদটি দিলেন? কি মনে হলো তার চিঠিটি পড়ে? ধন্যবাদ। আসলে এই চিঠি নিয়ে আপনার একটা পুরো টক শো হওয়া উচিত, বা এগ্রিমেন্টটা নিয়ে আপনার একটা পুরো টক শো হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের অনেক প্রশংসা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি একটা ফিনিক্স বার্ডের মতো বাংলাদেশের একটা ক্রান্তিকারী এসে উনি হাল ধরেছেন। হাল ধরে 3 বছর সময়ের মধ্যে উনার কমিটমেন্ট রক্ষা করেছেন। একটা নির্বাচন দিয়ে উনি একটা সিম্পল একটা মানে বিটকেস নিয়ে উনি চলে এসেছেন, রাইট? উনি আসলে কোনো যেই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট জাতির জন্য রেখেছিলেন শুরুতে, সেই কমিটমেন্ট উনি পূর্ণ করে চলে এসেছেন। কিন্তু হাওয়ার যখন একটা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারই হোক না কেন, রাষ্ট্র ক্ষমতা যখন থাকে, তারা ভালো কাজ তো করে, তার পাশাপাশি কিছু মন্দ কাজ করে। আপনি যদি আমাকে মোটা দাগে বলেন যে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় মন্দ কাজ কি ছিল, আমি বলবো যে আমেরিকার সাথে এই চুক্তিটা আসলে আমরা একটা আন্তর্জাতিক চুক্তি যখন হয়, তখন হয় কি, এই চুক্তিগুলো বিভিন্ন হুটহাট করে করা উচিত না। এগুলো আসলে একটা গণতান্ত্রিক দেশ হলে এটা আপনি জনগণকে জানাবেন, জনগণ এটা নিয়ে টকশো করবে, চুলচেরা বিশ্লেষণ করবে, অভিজ্ঞরা মতামত দিবে, বাংলাদেশের স্বার্থকে আলোচনা করা হবে, তারপরে যদি আপনি একটা চুক্তিতে যান, তাহলে সেই ধরনের চুক্তি হয় সবচেয়ে ভালো চুক্তি। আমরা এর আগে দেখেছি ভারতের সাথে অনেক চুক্তি করা হয়েছে, অনেক গোপন চুক্তিও করা হয়েছে, যে চুক্তিগুলো আমরা ওই বিগত সরকার ক্ষমতা থেকে না গেলে আমরা দেখতেও পারতাম না। এবং যখন চুক্তিগুলো আমরা দেখলাম, তখন আমরা দেখলাম যে অনেক বৈষম্যমূলক চুক্তি করা হয়েছে, যেখানে আমাদের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থ যেন বেশি রক্ষিত হচ্ছে। এই চুক্তিটাও কিন্তু সে ধরনের একটা চুক্তি। আমি যদি চুক্তির আপনার বিশেষ কতগুলো দিক আপনার সামনে উল্লেখ করি, সেটা হচ্ছে যে 14টি বোয়িং উড়োজাহাজ আমরা কিনবো, তার সাথে আমরা ভবিষ্যতে অনেক সামরিক সরঞ্জাম আমেরিকার কাছ থেকে কিনবো। 15 বছরে 1500 কোটি ডলারের আমরা জ্বালানি কিনবো তাদের কাছ থেকে, সেই জ্বালানিগুলো। এবং বছরে প্রায় 350 কোটি ডলারের কৃষি পণ্য আমাদেরকে কিনতে হবে। যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো কোটা আরোপ করতে আমরা পারবো না। যুক্তরাষ্ট্রের প্রায় 6710টি পণ্যকে শুল্ক ছাড় দিতে হবে বাংলাদেশকে। অন দা আদার হ্যান্ড বাংলাদেশ পাবে মাত্র 1608টি পণ্যের শুল্ক সুবিধা বা পণ্যের শুল্ক সুবিধা, রাইট? এছাড়া আমরা যে পারমাণবিক স্থাপনা তৈরি করেছি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যেখানে রাশিয়ার সাথে আমাদের অলরেডি একটা চুক্তি আছে, এই পারমাণবিক বিদ্যুৎ স্থাপনার যে জ্বালানি কিংবা তার যে রিয়াক্টর, সেগুলো কেনার ক্ষেত্রে তারা আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে। আলটিমেটলি এগুলো আমেরিকার কাছ থেকে আমাদের কিনতে হবে, রাশিয়ার কাছ থেকে কেনা যাবে না। এছাড়াও দেখেন, আমরা $1 বিলিয়ন যে তেল এবং $3.5 বিলিয়ন কৃষি পণ্য কিনবো। মোট $4.5 বিলিয়ন আমরা তাদের কাছ থেকে পণ্য কিনছি। এর সাথে রপ্তানি পণ্যের উপর আমরা 19% আমরা শুল্ক প্রদান করব আমেরিকাকে। আরো সামরিক সরঞ্জাম, এগুলো তো আছেই। সম্পূরক অনেক ধরনের চুক্তি, মানে যে ট্রাম্পস গুলো আছে, যেগুলো আমেরিকার পক্ষে কাজ করবে, সেগুলোকে ইজি করার জন্য আমরা কমিটেড হয়েছি। এবং এর মধ্যে দিয়ে যেটা হলো, সেটা হচ্ছে কি, যে আমরা কি পেলাম, আমরা হয়তো আমেরিকা থেকে আপনার তাদের তুলা নিয়ে যাব, গার্মেন্টস আমরা তৈরি করবো, সেই গার্মেন্টস এর একটা বড় প্রবেশাধিকার আমাদের আমেরিকাতে থাকবে, হুইচ ইজ রিয়েলি গুড। যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা প্যান্ডামিকের পরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা হয়তো চাঙ্গা হবে।
এছাড়া অন্যান্য দিকগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে এই চুক্তিতে আসলে আমরা লুজার বেশি হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি হয়তো এক্সপার্ট না, কিন্তু সাদামাটা চোখে আমি যদি বাংলাদেশের কৃষক, রিস্কাওয়ালা এবং সাধারণ মানুষের চোখে যদি আমি এই চুক্তি দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে এই চুক্তিতে আমরা লুজার বেশি হয়েছে। এমন একটা চুক্তি, এই চুক্তিটা আসলে যদি একটা চুক্তিটা ভালো দিক আছে যে চুক্তিটাকে ইচ্ছা করলে 60 দিনের নোটিশ দিয়ে, যেমন আপনি বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যেমন নোটিশ দিয়ে বাড়িওয়ালা চুক্তি থেকে বের হতে পারে, টেনান্টও বের হতে পারে, ঠিক সেরকম এখান থেকে বের হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমেরিকার বিরুদ্ধে সেই সাহস, সেই এটা কি আমরা কি মানে দেখাতে ঘাড়ে পারবো? কয়টা মাথা যে আপনি মানে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তি বাতিল করে দেবেন 60 দিনের নোটিশ দিয়ে, এটা কি সম্ভব মানে এই বাস্তবতায়, বৈশ্বিক বাস্তবতায়? তবে হ্যাঁ, একটা আশার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে তিনি তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রীর সাথে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন তার সাথে কাজ করার জন্য, তাকে তিনি সহযোগিতা করতে চেয়েছেন এই এটা তো আসলে কূটনৈতিক which is ভাষা, really good। এটা তো এখন কূটনৈতিক বাংলাদেশ ভাষা। যদি বাংলাদেশ যদি এই অ্যাডভান্টেজটা নিতে পারে, এটা যদি উনি টুইট করেছেন, ওনাকে অভিনন্দন বার্তা জানিয়েছেন, চিঠিতে জানিয়েছেন, এখন বাংলাদেশ কি এটা অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা? আমরা বরাবরই দেখেছি বাংলাদেশ যেন কেন ডিপ্লোম্যাটিক্যালি আসলে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে ডিপ্লোম্যাটিক্যালি আমরা উইল করতে পারি না, ভারতের সাথে পারি না, চায়নার সাথে পারি না, আমেরিকার সাথে পারি না। আমাদের ডিপ্লোমেসিতে যেন কোথায় আমরা একটা বড় দুর্বলতা আছে। অন দ্য আদার হ্যান্ড, এই বিএনপি সরকারের ডিপ্লোমেসি অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের ডিপ্লোমেসি চাইতেও কিন্তু বেশ আমার কাছে দুর্বল লাগে। এখন যদি এমন হয় যে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং তারা নতুন ভাবে শিখেছে, যদি বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি তাদের সাথে ফেস করতে পারে, আমাদের পণ্যকে সত্যি গার্মেন্টস ফ্যাক্টরি পণ্যকে যদি আমেরিকাতে মানে ঢুকাতে পারে এবং এখান থেকে যদি অ্যাডভান্টেজ নিতে পারে, আমি আবার অন্যদিকে ট্রাম্পের সাথে আমাদের একটা শক্তিশালী সম্পর্কেরও দরকার আছে, কারণ আমরা তো ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট, একটা বিপ্লব করলাম, ভারতের একচেটি আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে বের আসলাম। আমাদের পরাশক্তি বন্ধু দরকার, একদিকে চায়নাও দরকার, ইন্ডিয়াও তো আমাদের দরকার আছে, অন দ্য আদার হ্যান্ড আমেরিকার মতো পরাশক্তিরও আমাদের দরকার আছে। এখন এই তিন পরাশক্তির ব্যাটল গ্রাউন্ড হিসেবে বাংলাদেশ যদি ভালো খেলতে পারে, তাহলে বাংলাদেশ এই ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে পারবে। আর যদি আমাদের ডিপ্লোমেসি ফেল করে, তাহলে আলটিমেটলি আর কি হবে, আমাদের ভবিষ্যতে ক্ষতি হবে। জি, খুরম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই চিঠিটি নিঃসন্দেহে কূটনীতিক শিষ্টাচারেরই একটি পরিচয় বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি আমাদের প্রেসিডেন্ট যেটি জানিয়েছেন, সেই ক্ষেত্রে তিনি কিছু কাজের কথা মনে করে দিয়েছেন। অর্থাৎ অভিনন্দন তো বটেই, কিন্তু এই কাজগুলো করতে হবে। কতটা আশাবাদ, কতটা ভয়ের কিছু আছে কিনা এই চিঠিতে? আমি মনে করি ভয়ের কোনো কারণ নেই। একটা নির্বাচিত সরকারকে সর্বাধিকভাবে এবং গত 18 বছরের 17 বছরের মাঝে সবচেয়ে ভালো একটা ইলেকশন হয়েছে দক্ষিণ এশিয়ায় এবং সারা বিশ্বের সুনাম করিয়েছে। জনপ্রতিনিধিত্ব নিয়ে যারা ক্ষমতায় আসছে তাদেরকে আমেরিকান প্রেসিডেন্ট অভিনন্দন জানাবেন, এটাই স্বাভাবিক, এবং তার সাথে সহযোগিতা করে কাজ করে যাবেন, এটাই স্বাভাবিক। জুয়েল ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই আপনাদেরকে, উত্তর যদিও আমি আশা করি। এই চুক্তিটা আমার সামনে এখনো আসে নাই, আমি পড়ারও সুযোগ হয়নি, তবে যতটুকু সোশ্যাল মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বিশাল অংশকে অবিশ্বাস করি এবং সেটাকে ফেক নিউজ, প্রোপাগান্ডা, এআই ক্রিয়েটেড অল দোজ থিং বলে আমি মনে করি, কারণ আমি এটা পরীক্ষা করেছি। এবং আপনি হয়তো জেনে খুশি হবেন, আমার সোশ্যাল মিডিয়ার এই সংযোগ থেকে আমি অনেককেই বের করে দিয়েছি যারা এই জাতীয় ফেক নিউজ শেয়ার করে অথবা তারা টাইম লাইনে দেয়। ওই জাতীয় অনেককেই কাট অফ করে দিয়েছি, তাদেরকে আমরা আনফ্রেন্ড করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। দরকার নেই এইসব লোকজন প্রোপাগান্ডা ছড়াবে। তো আমি যেটা বলবো সেটা হলো যে এই চুক্তির মাঝে এমন কোন ক্লজ আছে কিনা, বাদ দিলাম যে 60 দিনের ভিতরে দুই পক্ষের যে কেউ সেটা প্রত্যাহার করতে পারে অথবা অ্যামেন্ডমেন্টের জন্য করতে পারে, এটা সব চুক্তিতে, আন্তর্জাতিক চুক্তিতেই থাকতে হবে না, এটা না থাকলে গ্রহণযোগ্যতা থাকবে না। তারপরে বাংলাদেশে একটা ইলেকশন হবে, ইলেকশন আসছে, ইলেক্টেড গভর্নমেন্ট হ্যাজ টু রেটিফাই দিস কন্ট্রাক্ট, ইট ইজ এ ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট। সো এটা একটা পরবর্তীতে আলোচনায় আসবে হয়তো, কিন্তু আমি বলবো এই চুক্তিতে কি এমন কোন ক্লজ আছে যে আমাদেরকে 14টা বোয়িং বিমান কিনতেই হবে এদের কাছ থেকে, এবং সেটা তাদের দামেই কিনতে হবে নাকি আন্তর্জাতিক বাজার দাম অনুযায়ী? আমি কিন্তু ফেক মিডিয়া, ফেক নিউজের যে তার প্রোপাগান্ডাটা দেখছি, সেটাকে বলা হচ্ছে আমেরিকা থেকেই কিনতে হবে। দেখুন, বিমান আমরা তৈরি করি না, বিমান আমরা কিনি আন্তর্জাতিক বাজার থেকে, এবং আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে, আরো 14টা না হয়তো 1400 বিমানেই কিনতে হবে অদূর ভবিষ্যতে। বিমান কিনতে হবে, আমাদের বিমানের ফ্লিট একদম ধ্বংস হয়ে গেছে। কোত্থেকে কিনবে? আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভ প্রাইস নিয়েই কিনবে। এখন আমেরিকা যদি বলে যে একটা বিমানের যে সমমানের বিমান যদি ফ্রান্সে সেটা নির্মাণ করে, সেটা ফ্রান্সের বিমানের দাম $1 বিলিয়ন আর আমাদের বিমানের দাম $2 বিলিয়ন, আমার মনে হয় না
কোনো ব্যবসা বাণিজ্যিক চুক্তি সেভাবে হয় বলে। আন্তর্জাতিক বাজার সাথে কম্পিট করেই সেটা করতে হবে এবং সে অনুযায়ী করবে। এই চুক্তিটা আমি দেখি নাই, এরকম কিছু শুনি নাই এখন পর্যন্ত আমাদের কাছ থেকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এই 14টা বিমান তাদের কাছ থেকেই কিনতে হবে। ইট ইজ রং, ইট ইজ মিসলিডিং, ইট ইজ রং প্রোপাগান্ডা। সেকেন্ড, দেখুন আমরা বিমান শুধু কিনি না, আমরা জ্বালানি তেল কিনি, বিভিন্ন ধরনের জ্বালানি শক্তি আমাদের দরকার, ফুয়েল আমাদের দরকার। আপনি গ্যাসোলিন বলেন আর গ্যাস বলেন, সেটা আমরা কিনতেছি এখন মধ্যপ্রাচ্য থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে। এই জ্বালানি যদি আমেরিকা দিতে পারে, আমেরিকার সাথে যে আমাদের যে বিশাল বাণিজ্য, আমেরিকার বিশাল মার্কেটে যদি আমাদের একটা দুটা পণ্য ঢুকাতে পারেন এই বিশাল মহাদেশে, আর আমরা ছোট্ট দেশ হিসেবে যে সামান্য কিছু কিনবো, আমাদের যে ব্যবসায়িক ব্যালেন্স সেটা অনেক বড় হবে, আমাদের পক্ষেই যাবে। কিন্তু এর অর্থ কোনোভাবেই এই নয় যে বেশি দামে আমেরিকার সাথে বেশি দামে আমেরিকা থেকে আমাদেরকে জ্বালানি কিনতে হবে। That has to come through the competitive price in the international market. আমেরিকার সাথে আমরা কোনো কিছু কিনবো যে এই যে ফেক নিউজ গুলো ছড়ানো হচ্ছে যে আমেরিকার সাথে গ্যাস বিক্রি করা হয়েছে, সেই বিক্রির চুক্তিতে তো 60 দিনের আপনারা অ্যানালাইসিস করার সুযোগ পাবেন, বাদ বিতণ্ডা করার সুযোগ পাবেন। আপনাদের স্বার্থে না হলে আপনারা করবেন না। অতএব এই যে ইন্টিম গভর্নমেন্টকে যে দায়ভারটা দেওয়া হচ্ছে এটা ঠিক না। আর এই চিঠিতে ট্রাম্প এরকমও বলেননি যে তোমার সাথে যে চুক্তি হয়েছে ডোন্ট টাচ ইট, এটা কিন্তু বলেননি। বলেছেন যে বায়োলেটারাল ইন্টারেস্ট এবং প্রতিরক্ষা ক্ষেত্রে তার সহযোগিতার হাত থাকবে। আপনি জানেন যে জিও পলিটিক্স যেটা, সেই ক্ষেত্রে চায়না বাংলাদেশের একটা বিশাল অংশ, বিশেষ করে এই ইন্টিম গভর্নমেন্টের সময় চায়না কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশে। তাদের হিউজ ইনভেস্টমেন্ট এবং আরো অনেকগুলো চুক্তি বড় বড় প্রজেক্টের সেই ক্ষেত্রে আছে। তিস্তা ব্যারেজ সহ অনেকগুলো প্রজেক্টে তারা আছে। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান, আমেরিকা অবশ্যই চাইবে বাংলাদেশে তার ব্যবসায়িক অংশীদারিত্ব এবং জিও পলিটিক্সে যে জিওগ্রাফি লোকেশনের কারণে সেই অঞ্চলে তার আধিপত্য বিস্তার। একটা প্রশ্নের কি উত্তর আপনার কাছ থেকে পেতে পারি করিম চৌধুরী, সেটি হলো জি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ পুরনোর কিংবা নির্বাচনের এক সপ্তাহ আগে তড়িঘড়ি করে কেন এই চুক্তিটি করতে হলো? মানে এটি কেন তারা রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিলেন না? কেন তারা এই একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটি আপনি বলছেন আপনি এখনো জানেন না, হয়তো আপনার কাছে মনে হচ্ছে এগুলো ফেসবুকে আসছে, ফেসবুকে নয়, কিছু একেবারে ফাইন্যান্সিয়াল যারা সংবাদ মাধ্যম আছেন তাদের ওয়েবসাইটগুলোতে এই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে চুক্তিটিতে কি আছে, এবং যেটি আছে সেটি কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু না। অর্থাৎ যা যা কিনতে হবে বলছে, সেটি যদি বাংলাদেশকে কিনতে হয় তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আপনি যে বলছেন আন্তর্জাতিক বাজার বিবেচনা করে কিনবে, সেটি নয়, কিছু কিছু দেশ থেকে কেনাই যাবে না, এই ধরনের কথা বলা আছে। অর্থাৎ তাদের ব্যাপারে যে স্যাংশন দেওয়া হবে, সেই স্যাংশনটা আমেরিকার যখন স্যাংশন দেবে বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে, সে ধরনের কথা বলা আছে। 5 বছরে এত হাজার কোটি টাকার জ্বালানি কিনতে হবে, সেগুলো বলা আছে। অর্থাৎ নানা ধরনের বিষয় আছে। আমি মানলাম যে এটা 7 দিন ধরে গবেষণা হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কেন তড়িঘড়ি করে এই চুক্তিটি করে যেতে হলো? কেন তারা 1 সপ্তাহ অপেক্ষা করতে পারলেন না রাজনৈতিক সরকারের জন্য? আমি তাদের মনটা বলতে পারবো না তারা কেন অপেক্ষা করেননি। সম্ভবত আন্তর্জাতিকভাবে আমেরিকার যে চাপ রয়েছে, এই জাতীয় চুক্তি সম্পাদন না করলে যে সমস্ত দেশের উপরে 100%, 200% পর্যন্ত ট্যারিফ বসানো হচ্ছে, বাংলাদেশের জন্য যদি এই জাতীয় কিছু আসে, আমাদের গার্মেন্ট শিল্প একটা মাত্র শিল্প যা দিয়ে এখন আমরা আন্তর্জাতিক বাজারে ডলার কালেকশনের ক্ষেত্রে এই শুধুমাত্র রেমিটেন্সের পরেই সেটা একটা বড় ধরনের উৎস, সেটাকে ধ্বংস করতে চায়নি সরকার, আমার বিশ্বাস। কেননা এই যে মন্দা পড়বে, সেই মন্দায় অনেক গার্মেন্টস টোটালি ব্যবসা থেকে ধ্বংস হয়ে যাবে। একবার যখন গার্মেন্টসের কোনো একটা গার্মেন্টসের একটা অর্ডার, একটা বাইং হাউজের নষ্ট হয়, সেটা মিলিয়নস অফ ডলার এবং সেটা কয়েকটা ফ্যাক্টরিকে, কয়েক হাজার মানুষের জীবনযাত্রাকে ইম্প্যাক্ট করে, এফেক্ট করে। যার ফলে আমি মনে হয় যে সব দিক বিবেচনা করে, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক বিবেচনা করেই তারা এই স্বাক্ষর করেছে এবং সেখানে অপরচুনিটি রেখেছে ইলেক্টেড গভর্নমেন্টের বিবেচনার জন্য।